আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। আন্দোলনের সময় আহতদের দেখতে সকালে হাসপাতালে গিয়ে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পঙ্গু হাসপাতালে একে একে ঘুরে দেখেন আহত সবাইকে। রোগীদের খোঁজ খবরের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন স্বজনদের সঙ্গেও। পরিস্থিতি জানতে চান হাসপাতালের পরিচালকের কাছে। এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন চিকিৎসকরা। পরে আন্দোলনে আহতদের দায়ভার সরকারের কথা জানিয়ে হাসপাতালে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ আদালতে তোলা হতে পারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে। মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া দীপু মনির নিজ এলাকা চাঁদপুরেও তার নামে মামলা হয়েছে। তার বিরুদ্ধে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিস্তর অভিযোগ রয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ধারাবাহিকভাবে শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী ইকবাল অনেক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অনেক, দীপু মনিকে কখন আদালতে তোলা হতে পারে এবং নতুন করে কোনো মামলা হয়েছে কিনা জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে গতকাল বাড়িধারা ডিওএসএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তো আমরা এই মুহূর্তে রয়েছি ডিএমপি কার্যালয়ের সামনে। সেখানে আমরা সকাল থেকে রয়েছি। তাকে কিন্তু মোহাম্মদপুরের 16 জুলাই কিন্তু সে মাদ্রাসার শিক্ষার্থী ইমন হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু 15ই আগস্টে যে মামলাটি হয়েছিল সেই মামলায় কিন্তু গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের পর কিন্তু তাকে আদালতে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং একই মামলায় কিন্তু সাবেক আরেকজন উপমন্ত্রী আরিফ খান জয়, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গতকাল ধানমন্ডি এলাকা থেকে। এবং ডক্টর দীপু মনির বিরুদ্ধে কিন্তু তার এলাকায়ও একটি মামলা হয়েছে। সেখানে যে বিএনপির যে সভাপতি রয়েছেন সেখানে তার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কিন্তু সেখানে যুবদলের একজন নেতা মামলাটি করেছেন এবং তার যে ভাই রয়েছেন, বড় ভাই সহ 510 জনকে নামীয় আসামি করে এবং অজ্ঞাত প্রায় 1200 জনকে আসামি করা হয়েছে। এবং দুপুরের পর নাগাদ কিন্তু এই আরিফ খান জয় এবং ডক্টর দীপু মনিকে আদালতে নেওয়ার কথা রয়েছে। এবং এ পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যে প্রসেসে 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ, তাদেরকেও 10 দিনের মতো রিমান্ড চাইবে এবং আদালত যদি মঞ্জুর করে তাহলে রিমান্ড এনে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবেন। এবং যদি বলে রাখি, এর আগেও কিন্তু আওয়ামী লীগের যে কয়েকজন বড় নেতাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তারা কিন্তু এখন ডিবি কার্যালয়ে রয়েছেন, তারাও কিন্তু রিমান্ডে রয়েছেন। এখন পর্যন্ত আমরা এতটুকু পর্যন্ত জানতে পেরেছি। আর একটু যদি বলে রাখি যে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বা যে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি পালিয়ে যাওয়ার পর কিন্তু এই যে আওয়ামী লীগের যে নেতারা ছিলেন তারা কিন্তু আত্মগোপনে চলে যান বা কেউ দেশ ছেড়ে পালিয়ে যান। তো তারপর কিন্তু একে একে কিন্তু এই পালিয়ে থাকা অবস্থায় কিন্তু পুলিশ তাদেরকে বিভিন্ন মামলায় যে মামলাগুলো হচ্ছে এই মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ তথ্য। আর পরবর্তীতে যদি আমরা কোনো তথ্য পাই আপনার মাধ্যমে জানাবো আমরা। ধন্যবাদ। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আবু রায়হান নিহতের ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ 50 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 1200 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গেল রাতে নিহত আবু রায়হানের ভাই রানা ইসলাম বাদী হয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা করেন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের দিন নগরীর স্বচ্ছ টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আবু রায়হান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত 8 আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, আসামিদের ধরতে এরই মধ্যে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে। মামলার বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ অজ্ঞাতনামা আরও 1200 জনকে আসামি করে মামলার বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন।
সিনথিয়া, মূলত হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী রায়হান আলীর মৃত্যুর ঘটনায় গত রাতেই তার পরিবারের পক্ষ থেকে একটি বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেখানে আপনি জানেন যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ আওয়ামী লীগের যিনি প্রেসিডিয়াম মেম্বার HM খায়রুজ্জামান লিটন, তাকে কিন্তু প্রধান আসামি করা হয়েছে এবং 50 জনের কিন্তু নাম উল্লেখ করে এই হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। এবং এই হত্যা মামলায় আমরা দেখেছি অজ্ঞাতনামা প্রায় 1200 জনকে কিন্তু আসামি করা হয়েছে। এবং গত রাতেই কিন্তু এই মামলাটি যে নিহতের ভাই রয়েছেন, বড় ভাই রানা ইসলাম, তিনি কিন্তু গতকাল মধ্যরাতে বোয়ালিয়া থানায় গিয়েছিলেন এবং এই মামলাটি আসলে দায়ের করেছেন। এবং যে এজাহারে যেটি আসলে বলা হয়েছে যে গত 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকারের আসলে পতন হয়, সেই সময়টির একটু আগেই কিন্তু আবু রায়হান যিনি ছিলেন, তিনি কিন্তু আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনের যে মিছিলটি ছিল সেটি নিয়ে নগরীর স্বচ্ছ টাওয়ারের ওইদিকে যাচ্ছিল। এরপরেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর আসলে গুলিবর্ষণ করতে থাকে। এক পর্যায়ে রায়হানের যারা সহপাঠী ছিল তারা কিন্তু অনেকে গুলিবিদ্ধ হয়েছে এবং রায়হান তাদেরকে অগ্রসর হচ্ছিলেন উদ্ধার করার জন্য। এবং ওই মুহূর্তে কিন্তু আসলে রায়হান আসলে মাথায় গুলিবিদ্ধ হয়। তারপরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং তিনি কিন্তু গত 8 আগস্ট তিনি আসলে মারা যান চিকিৎসাধীন অবস্থায়। এরপরই কিন্তু দেখলাম যে আমরা 12 দিন পার হওয়ার পরেই রায়হানের যে পরিবার রয়েছে তার পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যদিও আপনি জানেন যে 5 আগস্টের পর থেকে কিন্তু আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ, যাদের নামে আসলে এই হত্যার অভিযোগ নিয়ে আসা হয়েছে, তারা কিন্তু এখন বলা যায় যে সবাই প্রত্যেকে আসলে আত্মগোপনে রয়েছে। কিন্তু বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত যিনি কর্মকর্তা রয়েছেন, ওসি মাসুদ পারভেজ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসামিদেরকে ধরতে আসলে তারা বিভিন্ন জায়গায় যে অভিযান সেটি আসলে পরিচালনা করবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল চিন্তা আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর করারও নির্দেশনা চাওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে এই রিট করেছেন মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। বৃহস্পতিবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে। রিট আবেদনে বিদেশে পাচারকৃত 11 লাখ কোটি টাকা ফেরত আনার নির্দেশনাও চাওয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে PSC চেয়ারম্যান সহ সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা, সব বিভাগীয় কমিশনার, DC, UN সহ পুলিশের সব বিভাগীয় কমিশনার, SP ও OC কে বদলি করে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দিয়েছে জাতিসংঘ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে লেখা এক চিঠিতে কথা জানিয়েছেন সংস্থার মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মহাসচিব বলেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে চলমান ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনূসের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন অ্যান্টনিও গুতেরেস। হাজার হাজার কোটি টাকা পাচার ও দেশের মানুষকে ঋণের জালে ফাঁসিয়ে ভারতে পালিয়েছে শেখ হাসিনা। এরপরও বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে স্বৈরাচার, এমন অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নবনিযুক্ত 2 স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ও AZM জাহিদ হোসেনকে নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট রক্ষা করেনি জানিয়ে বাংলাদেশে ফেরত দিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছেন। আপনারা দেখছেন যে তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। চট্টগ্রামে স্বস্তি ফিরেছে সবজি ও মুরগি সহ বেশ কিছু নিত্যপণ্যের দামে, কিন্তু এখনও কাঁচা মরিচের দাম বেশি। তবে অপরিবর্তিত রয়েছে মাছ মাংসের দাম। এদিকে মৌসুমের শুরুতেই
জাতীয় মাছ ইলিশের সরবরাহ পর্যাপ্ত থাকলেও বাড়তি দামের কারণে কিনতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। সবজির মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে ও পটল। এই দুই সবজি বিক্রি হচ্ছে কেজি ৩৫ থেকে ৪০ টাকায়। ৫০ টাকায় বিক্রি হচ্ছে চিচিঙ্গা, ঢেঁড়স, কচুরলতি ও মিষ্টি কুমড়া। তবে বর্তমানে বাজারে কোনো সিন্ডিকেট বা চাঁদাবাজ নেই, তাই পণ্যের দাম আরও কমার আশা করছেন ক্রেতারা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বেশ জোরসোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কমলা হ্যারিস। এর মধ্যেই শিকাগো শহরে শুরু হয়েছে ডেমোক্র্যাটদের 4 দিন ব্যাপী সম্মেলনকে কেন্দ্র করে মিশিগানে উত্তেজনা বিরাজ করছে। দাবি উঠেছে খোদ রাজ্যের ডেমোক্রেটিক সমর্থনকারীরাই কমলা প্রেসিডেন্ট হিসাবে চান না। তারা চান গতানুগতিক ধারার বাইরে নতুন প্রজন্মের কেউ ধরুক দেশের হাল। এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে সম্মেলনের বাহিরে সড়ক আটকে প্রতিবাদ মিছিল করেছেন বিক্ষোভকারীরা। এ সময় ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়া বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন তারা। শেষ হল যুক্তরাষ্ট্রের শিকাগোয় অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের প্রথম দিন ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হিলারি ক্লিন্টন সহ ডেমোক্রেট শিবিরের অনেকে ভাষণে অশ্রুসিক্ত নয়নে যুক্তরাষ্ট্রকে নিজের সর্বোচ্চটা দিয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নারী ও সংখ্যালঘুর ক্ষমতায়নে অদৃশ্য প্রতিবন্ধকতা দূর করে কমলা হ্যারিস বিজয়ের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেন হিলারি ক্লিন্টন। 4 দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনে বাইডেনের বক্তব্যের পরে কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা ছিল, তবে তার আগেই সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন কমলা। এ সময় যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার অঙ্গীকার করেন তিনি। সম্মেলনের শেষ দিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন কমলা। গেল 24 ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছে আরও অন্তত 35 ফিলিস্তিনি। কামাল আদওয়ান হাসপাতালে মেডিকেল সূত্র সতর্ক করে দিয়েছে বলে জ্বালানি স্বল্পতার কারণে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে হাসপাতালটির স্বাস্থ্যসেবা কার্যক্রম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জ্বালানি স্বল্পতায় মৃত্যু ঝুঁকিতে রয়েছে 11 শিশু। এদিকে যুদ্ধবিরতি ইস্যুতে দ্বিচারিতার ভূমিকায় যুক্তরাষ্ট্র। একদিকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে মধ্যপ্রাচ্য দৌড়ঝাঁপ করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অন্যদিকে গাজায় যেন যুদ্ধ দীর্ঘায়িত হয় সে লক্ষ্যে ইসরায়েলকে অবিরাম অস্ত্র সরবরাহ করে যাচ্ছে দেশটি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।